স্বস্তির ঈদযাত্রায় খরচ হয়ে চেপেছে বাড়তি ভাড়া। 200-300 থেকে ক্ষেত্রবিশেষে দ্বিগুণ ভাড়া পর্যন্ত গুনতে হচ্ছে যাত্রীদের। বিআরটিএ থেকে এসি গাড়ির কোনো নির্ধারিত ভাড়া না থাকায় ইচ্ছামতো ভাড়া হাঁকছে পরিবহনগুলো। এসব নিয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের পর্যন্ত হুমকি দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। এতে নীরব কর্তৃপক্ষ। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আহসান হাবিব টিটু। এসি গাড়িতে কেন দ্বিগুণ ভাড়া হাঁকছেন এমন প্রশ্ন করা মাত্রই পাবনা এক্সপ্রেসের এই ম্যানেজার পরিচয় দেওয়া ব্যক্তি হুমকি দিয়ে বসেন সাংবাদিককে। দ্রুত ছেড়ে যেতে বলেন টার্মিনাল এলাকা। শুধু পাবনা এক্সপ্রেস নয়, ঈদকে কেন্দ্র করে প্রায় সব এসি গাড়িতেই বাড়তি ভাড়া নিচ্ছেন মালিকরা। প্রশ্ন করতে গেলেই নানা রকম খোঁড়া যুক্তি দিচ্ছেন তারা। কাছ থেকে বাড়তি ভাড়া নিয়েছেন না? উনি কাটছে অনলাইন থেকে, আমাদের কাছ থেকে কাটেন। আপনার কোম্পানি তো সেই ভাড়াটা নিচ্ছে। একটু আগে তো আপনি একজনকে বললেন 1600 টাকা ভাড়া লাগবে রাতের গাড়ি, উনি বলছেন 1600 টাকা হলো এসি ভাড়া হচ্ছে 1600 টাকা, এসি 1200 টাকা ভাড়া, 1200 1600 সময় তো 400 টাকা কেন বেশি নিচ্ছেন? আবার এখান থেকে গাড়ি যাচ্ছে খালি, ঠিকই দেখেন, এখান থেকে ঘুরে যাচ্ছে, ওখান থেকে সোজা খালি গাড়ি আসছে। 600 টাকা করে 600 হিনো এসি ওয়ান যে সেটা হিনো এসি, সেটা এখন ভাড়া নিচ্ছেন কত? ওটা এখন 1000 টাকা। এই জন্য আপনারা সুযোগ নিচ্ছেন? সুযোগ নেবো কেন? এটা মালিকরাই নির্ধারণ করে। এসি গাড়ি যদি কোনো যাত্রী যদি অভিযোগও দেয়, এটা ভোক্তা অধিকার কিছু করতে পারবে না। আপনি এটা এখন আপনাদের উচিত যে বিআরটিকে বলা যে আমাদের একটা ভাড়া চার্জ করে দিতে। 800 টাকা নিই স্বাভাবিক সময়, 1000 টাকা নিচ্ছি, অন্য সময় কম নিই আমরা। আপনারা সারা বছর সেবা করেন? হ্যাঁ, সে লসে সেবা করি, ঈদের সময় অরিজিনাল ভাড়াটা নিই আমরা। নন এসি গাড়ির ক্ষেত্রেও ভোগান্তি কম যাচ্ছে না। বিলম্বে গাড়ি আসা তো আছেই, সেই সঙ্গে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ হরহামেশাই। স্বাভাবিক ছিল 600 টাকা, এখন 1000 টাকা নিচ্ছে। এর আগে অনলাইনে করছি 800 করেই করছিলাম, কিন্তু এখন হচ্ছে 1250 করে। আর এসব নিয়ে প্রশ্ন করতে গেলেই তেলে বেগুনে জ্বলে উঠছেন পরিবহন শ্রমিকরা। এমন পরিস্থিতিতে কি করছেন সংশ্লিষ্টরা? টার্মিনালে বিআরটিএর ভ্রাম্যমাণ ভূত থাকলেও তাদের আসলে কাজটা কি? প্রত্যেকটি এসি গাড়ি প্রায় ডাবল ভাড়া, অর্থাৎ 600 টাকার যে ভাড়াটি সেটি 1000 টাকা নিচ্ছে, স্লিপারের 700 টাকা যেটি সেটি 1500 টাকা নিচ্ছে। নন এসি আপনি আপনার পাশে চার্জ করা আছে, তাহলে আপনার থেকে লাভটা কি? আমাদের কাছে অভিযোগ আসলে আমরা দেখছি, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় উনি অলরেডি বিভিন্ন জায়গায় মুভ করছেন এবং বিভিন্ন জায়গায় দেখছেন। তবে বিআরটিএর কর্মকর্তাকে এমন প্রশ্ন করার কিছুক্ষণের মধ্যেই তৎপর হয়ে পড়ে ভ্রাম্যমাণ আদালত। কাউন্টারে কাউন্টারে ক্ষেত্র বিশেষে বাসে গিয়েও অভিযান শুরু করে তারা। অনিয়ম করায় শ্যামলী পরিবহনের এক গাড়িকে 10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তবে এসি গাড়ির দ্বিগুণ ভাড়া আদায় নিয়ে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যে অভিযানটা করছে আমাদের বিআরটিএর যে প্রতি কিলোমিটার যে অথরাইজ যে রেটটা আছে সেই রেটের বাইরে কেউ আসলে ভাড়া নিচ্ছে কিনা এটাই আমরা শুধু দেখছি। এসি গাড়ির ক্ষেত্রে আপনারা রেট তো নির্ধারণ করেন না, এসি গাড়ির ক্ষেত্রে নির্ধারণ করা নেই। 1/4 গাড়ি এসি আছে মিনিমাম। জি, জি। সুযোগটা কেন করে রেখেছেন? আমরা আসলে এই বিষয়টা আমাদের হায়ার অথরিটি আছে যারা ওনাদেরকে জানিয়েছে, আশা করি কিছুদিন আমাদের সমাধান হয়ে যাবে। স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে মন্ত্রী এমপিদের শুধু কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ সাধারণ যাত্রীদের। মন্ত্রী মহোদয় আমাদের রবিল স্যার বলেছেন যে কোন ভাড়া 1 টাকা বেশি নিচ্ছে না, 1200 টাকার ভাড়া 1600 টাকা নিয়েছে, সহজ.com থেকে কেটেছি। এই আলহামরা। সুমন তানভীর, 71, ঢাকা। দূরপাল্লার যাত্রায় কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না, সবখানেই নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত ভাড়া। তবে পথে কোনো বিচ্যুতি দেখা দিলেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, আগামীতে রাস্তা থেকে যেন যাত্রীদের বাসে না তোলা হয় সেজন্য যত্রতত্র বাস কাউন্টার বাতিল করা হবে। বিকেলে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের ঘরে ফেরা আরামদায়ক করতে ও সড়কে নৈরাজ্য থামাতে সড়ক, সেতু, নৌ, রেল সব মন্ত্রণালয় সংশ্লিষ্টদের ঈদ ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ঈদে ভাড়া নিয়ে নৈরাজ্যের যে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি তা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এ নিয়ে খোলামেলা আলোচনা করতে ওপেন ডিবেটের আহ্বান জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সহ আরো অনেকে। যেখানে ব্যত্যয় আছে সেখানে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা ঠিক যে একটা প্রবণতা চলার পথে আছে যে যাত্রীরা যেহেতু আসন কম, বাস কম,
অনেক যাত্রী যেতে চায়, এক জায়গায় 100 যাত্রী দাঁড়িয়ে আছে, সেখান থেকে 2-3 জন যেতে চায়, তাদের যাওয়াও প্রয়োজন। সে হয়তো 100-200 টাকা বেশি অফার করে নিজে স্বেচ্ছায় যেতে চাচ্ছেন এবং পরে তিনি এটা বেশি দিচ্ছেন, এটা তার কষ্ট হচ্ছে আমরা বুঝি, কিন্তু সেটাতে আবার কমপ্লেনও আসছে। তো এটা আমরা মোবাইল টিম দিয়ে, মোবাইল কোর্ট দিয়ে, তারপর হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, মানে যাওয়ার পথে যে সমস্ত থানা জেলা আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি এটা নিয়ন্ত্রণ করা, নিবৃত্ত করার। দর্শক, সড়ক পথে ঈদ যাত্রার খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আরো খবর নিয়ে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। ফরহাদ, একটু জানতে চাই, মন্ত্রী বলছেন বাড়তি ভাড়া আসলে কোথাও নেওয়া হচ্ছে না, আপনি যেখানটায় আছেন বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কি? ন্যান্সি, আমরা নোয়াখালী বাস টার্মিনালে আছি। এই বাস টার্মিনালে কিন্তু একটু আগে, যেমনটি আপনিও বলছিলেন যে একটু আগেই এই জায়গাতে সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা এখানে এসেছিলেন। এসে কিন্তু তারা বিভিন্ন জায়গাতে পর্যবেক্ষণ করেছেন, সবার সাথে মালিক সমিতি, যাত্রী সবার সাথে কথা বলেছেন। একটা বিষয় আমরাও লক্ষ্য করেছি যে বাড়তি যে ভাড়াটা, মূলত আসলে এই ভাড়াটা সরকার নির্ধারিত একটা ভাড়া, মালিক সমিতির লোকজনের সাথে কথা বলে কিন্তু এই ভাড়াটা নির্ধারণ করা হয় এবং এই অনুযায়ী ভাড়া নিচ্ছেন তারা। যেখানে মালিক সমিতি যারা রয়েছেন, বাস মালিক কর্তৃপক্ষ, কাউন্টারে যারা রয়েছেন তারা একই কথা বলছেন। আর যাত্রীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেই ভাড়াটা নেওয়া হচ্ছে এটাই আসলে অতিরিক্ত। কোথাও 450 টাকার ভাড়া, সেটা এখানে এখনো 650 টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ 200 টাকা 250 টাকা বেশি নেওয়া হচ্ছে। কোথাও যদি 500 টাকার ভাড়া থাকে সেটা 750, আনুমানিক 760-70 টাকা নেওয়া হচ্ছে। তবে এটা সরকার নির্ধারণ করে দেওয়া ভাড়া, কিন্তু যাত্রীদের দাবি যেই ভাড়াটা নেওয়া হচ্ছে সেই ভাড়াটাই বেশি। তো এই একটা অভিযোগ, পাল্টা অভিযোগ এবং সমাধানের পথ খুঁজে নেওয়া না নেওয়ার মধ্য দিয়ে আসলে সময়টা যাচ্ছে। আমরা মন্ত্রী যখন আমাদের সাথে কথা বলেছেন তিনিও বলেছেন যে যেই পরিমাণ ভাড়া নির্ধারণ করা ছিল সেই পরিমাণ ভাড়াই নেওয়া হচ্ছে। কোথাও কোথাও এখানেই আমরা দেখেছি যে একজন দেখেছি যে 760 টাকার ভাড়া 750 টাকা নিয়েছেন, 10 টাকা কম। তো এই কথাগুলো তুলে ধরেছেন। তবে যদি কোনো রকমের বিচ্যুতি থেকে থাকে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকা রাস্তায় রাস্তায় 9টি ভ্রাম্যমাণ আদালতের জায়গায় 15টি ভ্রাম্যমাণ আদালত করা হয়েছে সব জায়গাতে, যাতে কোনো রকমের বিচ্যুতি থাকলে বা কোনো ত্রুটি থাকলে, কোনো অনিয়ম থাকলে যাতে ব্যবস্থা নেওয়া যায়। সব ব্যবস্থার পক্ষেই রয়েছেন এবং বলছেন যে এবারের ঈদযাত্রাকে স্বাভাবিক করার চেষ্টা তারা চালাচ্ছেন। তো এখন পর্যন্ত এই অবস্থা চলছে, যেহেতু গতকালকেই বিভিন্ন কলকারখানা, বিভিন্ন সবকিছু ছুটি দেওয়া হয়েছে। গতকালকে চাপটা বেশি ছিল, আজ তুলনামূলক চাপটা কম। তবে দেখছি আসলে কি অবস্থা। ন্যান্সি। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরহাদ আমাদেরকে জানাচ্ছিলেন আসলে অভিযোগ রয়ে গেছে বাড়তি ভাড়ার, আবার বলা হচ্ছে যে মালিক সমিতি থেকে আসলে নির্ধারণ করা হয়েছে, এমন একটা দ্বিধাদ্বন্দ্বেই রয়েছে, তেমনটাই তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। ছুটি শুরুর পর তৃতীয় দিনের ঈদযাত্রায় আজ রেল পথে বেড়েছে মানুষের ভিড়। ছাদে উঠে কিংবা ট্রেনে গাদাগাদি করে দাঁড়িয়ে শেকড়ের টানে রওনা হয়েছেন তারা। এদিন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের 2টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। প্রিয়জনের টানে ঘরমুখ মানুষের রেলপথে যাত্রার বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। সড়কপথে যখন যানজট তখন রেলপথেই ভরসা অনেকের, কিন্তু দুর্ঘটনার কারণে 2টি রুটে সে যাত্রা হয়ে ওঠে দীর্ঘ অপেক্ষার। এদিন দুর্ঘটনা কবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত 3টি বগি বাতিল করা হয়। এতে ওই কোচের যাত্রীরা পড়েন বিপদে। সকাল 6:45 ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ছাড়ে সকাল 11:30টার দিকে। একইভাবে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের সময়ও সকাল 10টা থেকে পিছিয়ে দেওয়া হয় বিকেল 4:50। টাকা, টিকিটের টাকা রিটার্ন দিব, ফেরত দিব। এখন এটা আগে করা উচিত ছিল, কারণ এই যাত্রীগুলো হয়রানি, অনেক যাত্রী অনেক সমস্যা থাকতে পারে। এটা একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হইতেই পারে, স্বাভাবিক, কারণ দুর্ঘটনা সবার ক্ষেত্রে হইতে পারে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য আমাদের জাস্ট শুধু 2-3 ঘন্টা লেট হচ্ছে, কিন্তু এটাতে আমাদের আফসোস নাই। এদিন কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিষেধ করা হলেও ট্রেনের ছাদে চড়েই বাড়ির পথে রওনা হন অনেক যাত্রী। উঠেছি নারী টানে, কারণ বাড়িতে যাইতে হবে, ঈদ তো বাবা মার সাথে করতে হবে, নিজের ওয়াইফ আছে তার সাথে ঈদ করতে হবে। ভাই এর আগেও গেছি, এখনো যাচ্ছি, এক্সপিরিয়েন্স হয়ে আছে, এই জন্য আর কি ভয়টা কাজ করতেছে না। এখন মনে করো গাড়ি ঘোড়া জাম হিসেবে টিকিট পাই না হিসেবে ট্রেনের ছাদে যাইতেছি। বেলা 11টার পর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, যাত্রী সেবা নিশ্চিত করতে রেলের সব পর্যায়ের কর্মীরাই সজাগ আছেন। রেলের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রেলের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ সবাই মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোনো ঘটনা হলে আমরা যারা দায়িত্ব রয়েছে আমরাও সার্বক্ষণিক বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে দেখছি যে আসলে বাস্তবতা কি এবং যাতে যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা সবাই সক্রিয় রয়েছি। মন্ত্রী আরো বলেন, অসঙ্গতির বিষয়গুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে, নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। মানির মারুফ, ৭১, ঢাকা। দর্শক, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিং চলছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। একজন ইহুদি 2 বছর নামাজ পড়ার পরে ধরা পড়েছে, মুসলমানরা নামাজ পড়েছে। আমি কি বলতে চাচ্ছি যে আমাদের দেশে চাঁদ নিয়ে 2টা পক্ষ আছে। একটা পক্ষ শরিয়া মোতাবেক চাঁদ দেখে নামাজ পড়বে, আরেকটা পক্ষ সারা পৃথিবীতে একসঙ্গে রোজা নামাজ পড়তে যাচ্ছে। এরা কারা? এরা জানার জন্য করছে, এরা ইহুদি পক্ষ কাজ করছে কিনা। ধন্যবাদ। প্রিয় ভাই আমার, আপনার তো মাননীয় মন্ত্রী বলে মাননীয় শব্দটা না বললে হয়। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে গেছেন সেভাবেই আমরা সবকিছু করব, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। থ্যাংক ইউ। আর আমি আমার প্রিয় দেশবাসীকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। এবং আপনারা দয়া করে ঈদের দিন খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন তারেক রহমান সাহেবকে এবং ওনার সরকার। দর্শক, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ব্রিফিং চলছিল। আমরা তখন সরাসরি সেখানে ছিলাম। ঈদযাত্রায় সকাল থেকেই রাজধানীর সদরঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। লঞ্চ আসার সাথে সাথেই হুমড়ি খেয়ে পড়েছেন যাত্রীরা। শত কষ্ট হলেও বাড়ি যাবার আনন্দ তাদের চোখে মুখে। গতকাল লঞ্চ দুর্ঘটনায় মৃত্যুর পর তদারকি বাড়িয়েছে প্রশাসন। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে জরিমানাও করা হয়েছে কয়েকটি লঞ্চ মালিককে। মোহাইমুল খান অপুর রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর সদরঘাট টার্মিনালে উৎসব মুখর। নারীর টানে বাড়ি ফেরার ব্যাকুলতা যেন ঘাটের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে পড়েছে। একটি লঞ্চ ঘাটে ভিড়লেই হুড়োহুড়ি করে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন যাত্রীরা। ভোগান্তি হলেও পরিবারের কাছে ফেরার ব্যাকুলতা তাদের কণ্ঠে। রাস্তাঘাট তো প্রচুর দিকে দেখলাম মোটামুটি ফ্রি আছে, কিন্তু আসলাম এসে তো লঞ্চ কখন ছাড়ে তা তো বলা যায় না। পদ্মা সেতুর জন্য যাত্রী কমছে। ঈদের সময় আমাদের যাত্রীগুলো হয়, আর না হলে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ঢাকা বন্দর থেকে 30 থেকে 40টা জাহাজ যায়, কিন্তু ঈদ মৌসুমে প্রায় এটা 120 থেকে 30টা যায়। বাড়ি যাওয়ার ব্যাকুলতা আর ধৈর্য যেন সইছে না। লঞ্চ ভর্তি হলেও ঘাট না ছাড়ায় ক্ষোভ জানান যাত্রীরা। লঞ্চে কোনো একটা দাঁড়ানো জায়গা নাই, এত মানুষের চাপ, তারপর লঞ্চে কোনো দাঁড়ানোর জায়গা নাই। 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে আসছি, তাও কেবিনের সাইডে বসাই দিয়েছে। আমার মেয়েরা যাইবে কেবিনের সাইডে একটু বসাই দিয়েছি, কোনো জায়গায় ফাঁকা নাই। লঞ্চে কোনো ফাঁকা জায়গায় নেই, ফাঁকা নাই, ঠিক আছে, কিন্তু তারপর বলতেছে ফাঁকা আছে। এই সময় সদরঘাটে আসেন নৌ প্রতিমন্ত্রী। অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগে জরিমানা করেন কয়েকটি লঞ্চ মালিককে। যাত্রী বোঝাই লঞ্চগুলোকে দাঁড়িয়ে থেকেই ঘাট ত্যাগ করান। এদিকে বুধবার লঞ্চ দুর্ঘটনার পর সদরঘাটে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের ভাতৃপ্রতিম জনগণকে ঈদ উল ফিতরের এই আনন্দময় উৎসবকে আন্তরিক শুভেচ্ছা জানায়। বিগত 1 মাস ধরে
ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন। তিনি বলেন, ঈদ উল ফিতর উদযাপন মানুষের মধ্যে সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি সম্প্রীতির প্রার্থনা করেন মোদি। দর্শক, আমরা কিছুক্ষণ আগেই নৌপথের প্রতিবেদনে দেখছিলাম নৌপথের ভিড়, সেই ভিড়ের খবর একটু জেনে আসবো। আমাদের সহকর্মী মেহেদী হাসান রয়েছেন সদরঘাটে, তার কাছে একটু যেতে চাই। মেয়েদে, একটু জানতে চাই যে আজকে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? উপচে পড়া ভিড় রয়েছে, শৃঙ্খলা ফেরাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকে ভিড়টা এই মুহূর্তে কেমন দেখছেন সেটাও একটু জানাবেন। নেন্সি, প্রথমে এই যে আপনি যে বললেন নিরাপত্তা, কি ধরনের নিরাপত্তা নিয়েছে এই কর্তৃপক্ষ, আপনাকে বলে রাখি যে আজকে এই নদীর মধ্যে কোনো ছোট নৌকা করে যাত্রী কোনো বড় লঞ্চে উঠতে পারবে না, এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এবং আপনাকে যদি একটু দেখাই আমি, যে আমার পিছনে আজকে যেরকম আমরা একটু যাত্রীর সংখ্যা কম দেখছি, গতকাল যেটা সন্ধ্যার দিকে আমরা দেখেছিলাম যে পা ফেলানোর জায়গা ছিল না, আজকে কিন্তু তেমন ভিড়টা নেই। তবে হয়তো আজকে আরো কিছু পর হয়তো এই ভিড়টা আরো কমে যাবে। আমি এখানকার যারা লঞ্চ মালিক বা যারা এই কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি। তো আমি আপনাকে এই সদরঘাটের যেটা একটা ভালো লঞ্চ, যে লঞ্চ কর্তৃপক্ষ তাদের যাত্রীদের সেবায় সবচেয়ে ভালো খেয়াল রাখে, নজর রাখে, প্রিন্স আওলাদ 10। তো আমরা এই লঞ্চ কর্তৃপক্ষের একজন প্রতিনিধির সাথে কথা বলবো, তার কাছে জানতে চাবো যে আপনারা যে যাত্রীদের আপনারা নিয়ে যাচ্ছেন, এটা ঢাকা বরিশাল রুটের লঞ্চ, আপনারা যাত্রীদের নিরাপত্তায় বিশেষ কি ব্যবস্থা নিয়েছেন? আমরা দেখলাম যে গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে, এই একটু জানতে চাচ্ছি। আমরা গতবারের তুলনায় এবছর অনেক সতর্ক অবলম্বন করতেছি, কারণ মাননীয় মন্ত্রী মহোদয় একটু পর পর প্রতিটি লঞ্চের সামনে যাচ্ছে, ওভারলোড হলে সাথে সাথে সে জাহাজগুলো ছেড়ে দিচ্ছে। আমরা তার সাথে একমত, আমরাও জাহাজগুলা তার কথা মতন ছেড়ে দিচ্ছি, সেক্ষেত্রে ঝুঁকিটা অনেক কম তার কথা মতো। আমরা বেশ কিছু লঞ্চে দেখলাম, গতকালে আমরা দেখেছি যে ওভারলোড ছিল, অনেক যাত্রী ভর্তি ছিল, বেশ কিছু লঞ্চে রাতের দিকে গিয়েছে। আজকে কি আপনারা সেই ধরনের কোনো ওই বিষয়ে কোনো ভেবেছেন বা সাবধানতা অবলম্বন করছেন? কালকে তো গার্মেন্ট ছুটি দিয়েছিল, সেটার জন্য একটা প্রচুর পরিমাণে ভিড় ছিল। আজকে তো ওই যাত্রীগুলো চলে গিয়েছে, আর আমাদের সবসময় গার্মেন্ট ছুটি হলে সদরঘাটমুখী একটু যাত্রীর চাপটা একটু বেশি থাকে। আজকে বর্তমানে একবারে স্বাভাবিকের থেকেও কমই বলা যায় যাত্রীর চাপ। আচ্ছা আচ্ছা, স্বাভাবিকের চেয়েও উনি বলছিলেন যে লঞ্চ কর্তৃপক্ষের একজন প্রতিনিধির সাথে আমরা কথা বললাম নেন্সি, উনি বলছিলেন যে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু এই লঞ্চের যাত্রী সংখ্যা কম, কারণ আপনি জানেন অনেক পদ্মা সেতু হয়েছে, অনেক মানুষ সড়ক পথে গিয়েছে। মেহেদী, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, মেহেদী হাসান আমাদেরকে জানাচ্ছিলেন যে গতকালের চেয়ে আজকে ভিড়টা অনেকটাই কম, সেই চিত্রই তিনি আমাদেরকে দেখাচ্ছিলেন। নগরের রেল স্টেশন, বাস স্টপ আর লঞ্চ টার্মিনাল জুড়ে এখন শুধু ঘরে ফেরার গল্প। যে আনন্দযাত্রায় মানুষের আবেগের চিত্রনাট্য নিঃসন্দেহে সবার মন ও মগজকে উদ্বেলিত করছে। ঈদে ঘর ফেরা মানুষের সুখ আবেগের সাতকাহন জানাবো আমি। ছবি তুলেছেন রিফাত আহমেদ।
বেদনা, আপনজন হারানোর কোনো মর্মান্তিক ঘটনা কিংবা সড়ক পথে আমরা চাই না কোনো আহাজারি। আমরা চাই উদযাপন শেষে সবাই বাড়ি ফিরুক নিরাপদে, আর মনে মনে গুনগুন করুক স্বপ্ন যাবে বাড়ি আবার বারবার। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা। সরকারি হিসাব বলছে এরই মাঝে ১.৫ কোটি মানুষ ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। রাজধানী যেন ফিরেছে এক অচেনা রূপে। সড়কে নেই দূষণ, মানুষের কোলাহল, সড়ক বিভাজকের গাছগুলো দুলছে নির্মল বাতাসে। কালবৈশাখীর পর গাছগুলোর ধুলা সরে সবুজ রং যেন আহ্বান করছে নগরবাসীকে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। কোথাও কেউ নেই, সবাই গেছে ছুটিতে। ঢাকার পথঘাট ও অলিগলি সেই বার্তাই দিচ্ছে। বায়ু নির্মল, দূষণ ছুটিতে নেই যানজট কিংবা দীর্ঘ সিগন্যালে অপেক্ষার ভোগান্তি। সড়কের ছোট বড় গাছগুলোর সবুজ হাতছানি দিচ্ছে। নির্মল বায়ুতে বৃক্ষের দোল খাওয়া যেন বলে দিচ্ছে আপনাকে অচেনা ঢাকায় স্বাগতম। এক তো ঢাকা যানবাহন কম, গতকালকে বৃষ্টি হলো, ওয়েদারটা অনেক সুন্দর, আর একটু জ্যাম ছাড়া আমরা আসলে নর্মাল ঢাকাটা এভাবেই আশা করি। ধুলাবালু নাই, কিছু নাই, ঢাকা শহরটা অন্যরকম আজকে, আর কোনো যানজট নাই। আমি সাইকেলিং করে আসলাম তো, গুলশান থেকে মোহাম্মদপুরে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। মানে মনে হইতেছে যে লন্ডন সিটিতে আছি। ঢাকা শহরটা আসলে ফাঁকা পাওয়া যায় না, মেনলি যানজটের শহর ঢাকা। ফাঁকা হলে মানুষের যাতায়াতের সুবিধা, সময় কম লাগে, নির্দিষ্ট গন্তব্যে সময় মতো পৌঁছানো যায়। যানজট আর দূষণমুক্ত ঢাকায় সুযোগ পেয়ে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন কেউ কেউ। ঈদের ছুটি সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, যার কারণে জ্যাম অতটা ফেস করতে হচ্ছে না। ভালো লাগছে সব মিলিয়ে। আমি মাসেও ঘুরতে বেরিয়েছি। খোলা ফাঁকা জায়গা ঘুরতে খুব ভালো লাগতেছে। ছেলেদের যার কারণে ফাঁকা, মানে ঢাকা শহর ফাঁকা থাকার কারণে এখন ঘুরতে বেরিয়েছি ছেলেদের নিয়ে। চিড়িয়াখানা গেছি, তারপর বিমান বাহিনী জাদুঘর, সাময়িক জাদুঘর এসেছি। নগরের পার্কগুলোর বৃক্ষরাজের সবুজ কিংবা বসন্তের ফুল যেন আপন মহিমায় প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে। নগরীর এমন স্বস্তির ঢাকা ২৩ মার্চ পর্যন্ত দেখা যেতে পারে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।